সেদিন শপিং মলে আবরার আর ফারহার থেকে ছোট্ট ফাহাদ কিভাবে হারিয়েছিল গল্পটা প্রায় সকলেরই অজানা। সময়টা ছিল আজ থেকে 20 বছর আগে, নির্জনের সাম্রাজ্য তৈরির শুরুর দিকটা। তখন ছেলেধরা নামে একটা জাল ছড়িয়ে গিয়েছিল সমগ্র দেশ জুড়ে। 5 থেকে 6 বছরের বাচ্চাদের নিয়ে তাদের ড্রাগসে আসক্ত করা হতো, হাত পা যে কোনো একটা ভেঙে দিয়ে বিভিন্ন শহরে ছেড়ে দেওয়া হতো। তার উপর মায়াবী চেহারার এই বাচ্চাগুলোকে দেখে অনেক মানুষই তাদের সাহায্য করত। সারাদিন তাদের দিয়ে শহরে ভিক্ষা করিয়ে রাতের বেলায় এক জায়গায় নিয়ে রাখতো। এর মাঝে যারা এসবে পারদর্শী নয় তাদের বেঁচে দেওয়া হতো বিভিন্ন পার্টির কাছে। তার এই পাচার বিজনেসটা বাইরের দেশের সাথে শুরু হয় কয়েক বছর আগে থেকে। ধীরে ধীরে এখন এটাকে প্রফেশনাল বিজনেস বানিয়ে ফেলেছে সে, কারণ বিনা পুঁজিতে শত শত কোটি টাকা ইনকাম। সেদিন আবরার আর ফারহাদ চোখের আড়াল হতেই ফাহাদকে নিয়ে যায় ওই দলের কজন লোক। মুখ বাঁধা ছিল দেখে কেউ তাকে চিনতেও পারেনি। আবরার আর ফারহা সারা শপিং মল খুঁজেও আর পায়নি সেই ছোট্ট ফাহাদকে নিয়ে লোকটা তাদের আস্তানায় গেলে ওখানকার লিডার এই ছোট্ট ছেলেটাকে দেখে তুলে আনা লোকটার উপর খেপে যায় অনেকটা। কোন বাচ্চাকে ধরে আনলি এটা? এ তো এখনো ঠিকভাবে মুখে কথা উচ্চারণ করতে পারে না, আর না এখনো ঠিকভাবে হাঁটতে শিখেছে। তোদের বলা হয়েছে 5 থেকে 6 বছরের বাচ্চাদের নিয়ে আসতে, যাদের সবকিছু শেখানো হবে। আর এটার বয়স তো খুব জোরে 2 বছর হবে। একে পালতে পালতে বড় করতেও তো আরো 2-3 বছর লাগবে। নিজের নাম কি সেটাও এখনো বলতে পারবে না। একে দিয়ে কি হবে আমাদের? একটা কাজও ঠিকভাবে করতে পারিস না। ফাহাদকে কোলে নিয়ে থাকা লোকটা মাথা নিচু করে বলে, মাফ করবেন ভাই, আর এমনটা হবে না। এখন এটাকে কি করব? লোকটা আবার বলে, কোনো রাস্তায় গিয়ে ছেড়ে দিয়ে রাস্তার কুকুরদের একবেলা পেট ভরবে, এছাড়া আর কি বা কাজে আসবে আমাদের। এরপর ফাহাদকে রাস্তায় ছেড়ে দিয়ে তারা চলে যায়। একা একা একটা ছেলেকে কাঁদতে দেখে একজন মহিলা সেখানে দিয়ে যাওয়ার মুহূর্তে এগিয়ে এসে ফাহাদকে কিছু জিজ্ঞেস করলেও ফাহাদ কিছু বলতে পারেনি, শুধু চিৎকার করে মা বলে কাঁদছিল। মহিলাটার কোনো সন্তান ছিল না। মাঝ রাস্তায় এই ছোট ছেলেটাকে দেখে নিজের মাঝে মায়া হলো অনেকটা। সেই হারানোর দীর্ঘ 20 বছর পর আজ সেই ছোট্ট ফাহাদ তাদের সামনে। তবে ফাহাদ পরিচয় নয়, তার নতুন পরিচয় নিবিড়। নিবিড়ের কথা শুনে নিচুক্ষণ নিশ্চুপ হয়েছিল সমস্ত ঘর। তুষার এবার কিছুটা বুঝতে পারছে নিবিড়ের সাথে এদের কিসের সম্পর্ক। তাহলে কি এরাই নিবিড়ের বাবা মা? কিছুক্ষণ নীরব থাকার পর মায়ের পাশ থেকে মায়ের দিকে তাকিয়ে ফারিহা বলে, সব না হয় বুঝলাম, কিন্তু তোমরা কিভাবে শিওর হলে যে এটাই ভাইয়া? ফারিহার প্রশ্নে আবার চুপ করে রইল সবাই। শুধু নিবিড়ের পাশ থেকে তুষার বলে ওঠে, এই আধুনিক যুগে এসে এমন বোকার মতো প্রশ্ন করলে হয়? বাবা আর ছেলের দুজনের ডিএনএ টেস্ট করালেই তো রেজাল্ট পজিটিভ নয় তো নেগেটিভ যে কোনো একটা আসবে। এতক্ষণ চুপ থেকে হুট করে এমন একটা কথা বলায় আবরার, ফারহা, নিবিড় সকলের দৃষ্টি কিছুক্ষণের জন্য তুষারের দিকে স্থির রইল। সবাইকে এভাবে তাকিয়ে থাকতে দেখে তুষার কিছুটা ঘাবড়ে গিয়ে বিড়বিড় করে বলে, আমি কি কিছু ভুল বললাম? সবাই চুপ থাকলেও একজন তার কথার সাথে সহমত প্রকাশ করলো। সে হলো ফারিহা। নীরবতা ভেঙে ফারিহা বলে, আসার পর থেকে আপনাকে দেখে কিছুটা ফালতু টাইপের মনে হলেও আপনার এই কথাটাই যুক্তি আছে। আমাদের তো আগে শিওর হয়ে নিতে হবে যে এটা কি সত্যি আমার ভাইয়া নাকি। তাই এই ক্ষেত্রে আপনার বুদ্ধিটা খারাপ না। তুষার বুঝে উঠতে পারছে না ফারিহা কি তাকে অপমান করলো নাকি তার বুদ্ধির প্রশংসা করলো। বিষয়টা যেন জুতা মেরে গুরুদানের মতো হয়ে গেল। বিকেলে রাজের ফোনে একটা কল আসে। ফোনের স্ক্রিনে ভেসে উঠল রেজওয়ানের নাম। রাজ ফোন রিসিভ করে শান্তভাবে বলে, কাজ হয়েছে? রেজওয়ান ওপাশ থেকে বলে, জি বস, আপনার অনুমানই সত্যি ছিল। 7টা মেয়ে ও 6টা ছেলেকে উদ্ধার করতে পেরেছি। তাদেরকে যার যার ঠিকানা মতো পৌঁছে দিয়েছি। যেটুকু বলেছে গতকাল রাতেই সব শেষ করে দিয়েছি। এরপর আপনাকে ফোন দিয়েও পাইনি, মনে হয় বিজি ছিলেন। রাজ বেশি কিছু না বলে ছোট্ট করে বলে, ভেরি গুড, লক্ষ্য রাখবে যেন কেউ কিছু বুঝতে না পারে। রেজওয়ান উপাস থেকে আবার বলে, আপনি যেমনটা বলবেন তেমনটাই হবে বস। ফোন রেখে আবার ল্যাপটপে চোখ রাখে রাজ। ওদিকে বিকেলের হালকা বাতাসে ছাদের একপাশে দাঁড়িয়ে আছে নিলয়। অস্থিরতা যেন ভেতরটা গ্রাস করে নিয়েছে তার। রুশান্ত এখন ঘর থেকে বেরই হয় না, আর অন্য পুলিশরাও এমন অভিযান চালালে অ্যারেস্ট করে নিয়ে যেত, আর পালাতে চাইলেও গুলি করত। কিন্তু এখন প্রত্যেকটা লোককে খুব নির্মমভাবে মারা হচ্ছে। সেদিন একটা ছেলে এসে এতগুলো লোককে, আর গতকাল রাতে আবার কতগুলো লোককে কারা মেরে চলে গেল। কে করাচ্ছে এসব তা এখনো বুঝে উঠতে সক্ষম হচ্ছে না নিলয়। সারা বছর অন্যদের নিয়ে গেম খেলা নিলয়কে নিয়ে এখন গেম খেলছে কেউ। এতদিন নির্জন কোনো প্রয়োজন ছাড়া দলের লোকদের খোঁজ খবর নিত না, কারণ সে ভালোই জানতো যে নিলয় সব পরিচালনা করছে, মানে সব ঠিকঠাকই আছে। বাট এখন হুটহাট করে দলের লোকদের শুধু লাশের খবরই পাচ্ছে সে। জানিয়ে সে নিজেও অনেক চিন্তিত আর নিলয়ের উপর ক্ষিপ্ত। নিবিড়ের পিঠে কাটা দাগ, সাথে ছোটবেলায় তার গায়ে থাকা কাপড়গুলো, সব মিলিয়ে ফারহার মাঝে আর সন্দেহ রইল না নিবিড়কে নিয়ে। এত বছর পর ছেলেকে খুঁজে পাওয়ার অনুভূতিটা কেমন তা ফারহা ব্যতীত আর কারো বোঝার শক্তি নেই। এত বছর ধরে যে ছেলের জন্য চোখের জল ঝরেছে, আজ সেই ছেলে তার সামনে। এখনো বিশ্বাস হচ্ছে না, মনে হচ্ছে এটা কোনো স্বপ্ন। এই বুঝি চোখ খুললে তা আবার হারিয়ে যাবে। মুহূর্তটা কি সত্যিই বাস্তব নাকি কল্পনা? একটু পর আবার সব শেষ হয়ে যাবে না তো? এত বছর পর ছেলেকে কাছে পেয়ে ছেলের কপালে গালে অজস্র চুমু এঁকে দিল ফারহা।
নিবিড়ও কাঁদছে, ফারহা হাত দিয়ে চোখের পানি মুছে দিচ্ছে তার। আবরারও নিজের আবেগকে দমিয়ে রাখতে না পেরে ছেলেকে জড়িয়ে ধরলেন নিজের সাথে। আজ 20 বছর পর বাবা মা তার ছেলেকে খুঁজে পেয়েছে। তাদের এই প্রাপ্তির মুহূর্তটায় সাক্ষী হিসেবে পাশ থেকে অপলকভাবে মুগ্ধ দৃষ্টিতে চেয়ে আছে তুষার ও ফারিহা। যেন প্রথম কোনো কল্পনা আজ তাদের সামনে বাস্তবের রূপ নিয়েছে। বেশ কিছুক্ষণ এভাবে কেটে গেলে নিবিড় অশ্রু মুছে বাবা মায়ের দিকে চেয়ে বলে, আমার বাবা মাকে কাছ থেকে একবার দেখার আমার চাওয়াটা পূরণ করেছে সৃষ্টিকর্তা। আমার আর জীবনে কোনো দুঃখ থাকবে না। কিন্তু তোমরা এত বছর অপেক্ষা করেছো, আর কিছুদিন কি অপেক্ষা করতে পারবে? ফারহা এখনো ইমোশন নিয়ে বলে, আর অপেক্ষা করতে চাই না। আজ থেকে এখানেই থাকবি তুই, আমার পাশে পাশে থাকবি, যেন সারাদিন তোকে চোখের সামনে দেখতে পাই। নিবিড় আবার বলে, তোমরা না পারলেও তোমাদের আরো কিছুক্ষণ অপেক্ষা করতে হবে মা। আরেকটা কথা, আমার ব্যাপারে যেন এখন তোমরা ছাড়া আর কেউ না জানে। সময় হলে সবাই এমনিতেই জানতে পারবে। তোমাদের সবার সাথে আমার যোগাযোগ থাকবে। শুধু যতদিন না আমি বলবো ততদিন আমি যে তোমাদের ছেলে এটা যেন কেউ না জানে। কারণটা তোমাদের পরে বলবো, আমি আমার জীবনের সবটা বলবো তোমাদের। আর তুষার ও ফারিহার কথা রাখতে আমি ডিএনএ টেস্ট করতে রাজি আছি। আমি চাই না কারো মনে কোনো সন্দেহ থাকুক। পাশ থেকে ফারিহা বলে, আমায় ভুল বুঝো না ভাইয়া, তোমার এই ফালতু বন্ধুরাই তো ডিএনএ টেস্টের কথা উঠালো। আমি তো সবসময় চাইছিলাম যে আমার ভাইয়াকে খুঁজে পাই। প্লিজ ভাইয়া, আমার কথায় তুমি মন খারাপ করো না। সবকিছুর জন্য সরি ভাইয়া। শেষে সরি শব্দটা খুব করুণভাবে বলল ফারিহা। ফারিহা কথায় কথায় তুষারকে খোঁচা দেওয়ায় তুষার নিজের মাঝে বিড়বিড় করে বলে, উপকার করতে চাইলেও এখন সব দোষ আমার। এত বছর পর ফ্যামিলিকে কাছে পেয়ে কে বা ছাড়তে চাইবে তাদের? তবুও নিবিড়কে চলে যেতে হচ্ছে আজ। সবার থেকে বিদায় নিয়ে বের হতে হতে সন্ধ্যা পার হয়ে গেল। ফেরার সময় তুষার বলে, এত বছর পর ফিরে পেলি তাদের, আজই আবার চলে যাচ্ছিস কেন? নিবিড় কিছুক্ষণ চুপ থেকে বলে, আমার লাইফ এখন একটা রিস্কের মাঝে চলছে। তোর কি মনে হয় আমি যার মাথা কেটেছি তার দলের অন্যান্যরা আমাকে এমনি এমনি ছেড়ে দিবে? আর আমি চাই না এটা সূত্র ধরে কেউ আমার ফ্যামিলির ক্ষতি করুক। তাই না চাইতেও দূরে সরে যাচ্ছি কিছু সময়ের জন্য। তবে বাবা মাকে তো খুঁজে পেয়েছি, আমার আর দুঃখ কিসের? এখন মরে গেলেও আমার আফসোস থাকবে না। তুষার এবার বিষয়টা বুঝতে পেরে আর কিছু বলল না। নিবিড়ের মন খারাপ দেখে টপিক চেঞ্জ করে বলে, আর যাই বল তোর বোনটা কিন্তু এত সুবিধার না। নিবিড় ভ্রুকুচকে বলে, সে আবার কি করেছে? তুষার বলে, যতবার আমায় নিয়ে কথা বলেছে ততবার একটা করে খোঁচা দিয়েছে। ওর কথা শুনে মনে হচ্ছে আমি কোনো সময় ওর পাকা ধানে মই দিয়েছি। নিবিড় একটু মুচকি হেসে বলে, এমনটা কেন করবে না? চিনিস না জানিস না একটা মেয়েকে দেখেই সেখানে যাওয়ার পর থেকে মেয়েটার দিকে তাকিয়েছিলি, আবার মাঝে মাঝে দেখলাম হাত নাড়িয়ে হাই হ্যালো করছিস। তখন ওর জায়গায় আমি হলো তো তোকে জুতা খুলে মারতাম। তুষার এবার একটা ঢোক গিলে বলে, তুই কিভাবে দেখলি এসব? নিবিড় আবারও হালকা হেসে বলে, তোকে আগাগোড়া আমার চেনা আছে, আমার কাছে সাধু সাজতে আসিস না। তুষার একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলে, মেয়েটাকে আমার প্রথমে ভালো লাগলেও এখন মনে হচ্ছে যে ওর জামাই হবে তার জীবন তেজপাতা বানিয়ে ছাড়বে। নিবিড় হাঁটতে হাঁটতে স্বাভাবিকভাবে বলে, রাগী মেয়েদের ভালোবাসাও অনেক গভীর হয়। বলেই সামনে একটা গাড়ি দেখে ডাক দিল নিবিড়। আর তুষার শেষের কথাটা শুনে চুপ করে রইল। আসলে কি তাদের ভালোবাসা গভীর হয়? বেশ কয়েকদিন পর স্বাভাবিকভাবে বাইরে বের হলো রুশান। বাড়ির সামনে দোকানটা থেকে দুজন মিলে 2 কাপ চা খেয়ে রাস্তার একপাশে ধরে হাঁটছে। হাঁটতে হাঁটতে তাদের কথোপকথনের মাঝে রুশান বলে, আমি ভালোই বুঝতে পারছি নির্জনের লোকদের পাখির মতো মারা লোকটা আর কেউ না, তুই। রাজ কিছু না বলে চুপচাপ সামনের দিকে পা বাড়াচ্ছে। রুশান আবার বলে, একদিক দিয়ে ভালোই করেছিস, যেমন কুকুর তেমন মুগুর হতে হয়। সারা দেশে ওর পপুলারিটি অনেক বলেই তাকে সরাসরি কিছু করতে পারছি না। প্রথমে তার সম্পর্কে সবকিছুর প্রমাণ বের করতে হবে, এরপর অ্যারেস্ট ওয়ারেন্ট আসলে সরাসরি তাকে অ্যারেস্ট করতে পারবো। এর মাঝে রুশানকে থামিয়ে দিয়ে রাজ বলে, তার মানে বলতে চাইছিস সবকিছুর মূল সেই নির্জন? আমি তো ভেবেছিলাম সে অন্যের হয়ে কাজ করে। রুশান এক চিলিতে হাসি দিয়ে বলে, ও এসব খারাপ কাজগুলো অন্যদের দিয়ে করিয়ে নিজে ভালো কাজগুলো নিয়ে থাকে, তাই ওর ব্যাপারে কেউ কিছু জানতে পারে না। সবাই তার পজিটিভ দিকটাই ভাবে, আর নেগেটিভ কিছু ধরা পড়তে গেলেও তা সহজেই আবার ধামাচাপা দিয়ে দেয়। বড় বড় পলিটিক্যাল ব্যক্তিরাও তার সাথে জড়িত। চাইলেও তার বিরুদ্ধে সরাসরি কিছু করাটা বোকামি, আর করলেও কোনো লাভ হবে না। ও শুধু কিং না, সে কিল মেকার। রাত চুপচাপ কিছু না বলে হাঁটছে, তার মানে আরোহীর মা যা বলেছে সবই সত্যি। রুশান আবার বলে, তবে তুই যা করছিস তা আমার মতে ঠিকই করছিস। আইনের তো কিছু লিমিটস আছে, তাই না? তোর তো আর নেই, যা খুশি করতে পারিস, তবে কেউ যেন বুঝতে না পারে। ওসব কিছু তদন্তের সময় বাকিটা আমি সামলে নিব। আজ টিউশনিতে গিয়ে অনেকটাই চমকে গেল রাজ। ওই দিন আরোহী হালকা সাজুগুজু করলেও রাজের কড়া করে কিছু কথা শোনার পর আর এমনটা করেনি। ইদানিং মেয়েটার উদ্দেশ্যে ভালোই বুঝতে পারছে রাজ, তবে এমনটা কিভাবে পসিবল? এতদিন বিষয়টাকে স্বাভাবিকভাবে নিলেও এখন আরোহীর বাবাই তার প্রধান শত্রু হয়ে দাঁড়ালো। শত্রুর মেয়েকেই টিউশনি করানো, আবার ওই মেয়ে তার প্রতি দুর্বল হয়ে পড়া, আবার আরোহীর বিয়ে তার বাবার সাথে কাজ করা একটা ছেলের সাথে ঠিক হওয়া, সব মিলিয়ে আরোহীর শেষটা কোথায় গিয়ে দাঁড়াবে এটা নিয়ে রাজ নিজেও কনফিউজড। বয়স হিসাবে করতে গেলে এখনো বাচ্চা একটা মেয়ে, সবে 18তে পা দিয়েছে। এই বয়সে এসব ফিলিং যার তার উপরে ইফেক্ট ফেলবে এটাই স্বাভাবিক, আবেগের বয়স এটা।
বিবেক দিয়ে ভাবাটা খুবই কঠিন, নয়তো এত বড় ঘরের মেয়ে হয়ে রাজের কিছু নেই জেনে তার প্রেমে ধরা দিত না। নীল শাড়ি পরা এক মেয়ে টেবিলে বসে অপেক্ষা করছে তার টিচারের জন্য। হাতে নীল চুড়ি, একটু পরপর ইচ্ছা করে হাত নাড়া দিলে ঝুমঝুম ধ্বনি হচ্ছে। জীবনের নির্দিষ্ট কাউকে উদ্দেশ্য করে প্রথম সাজের অনুভূতিগুলো ভালোভাবেই নাড়া দিচ্ছে মনের ভেতর। সেই সাথে টিপটিপ করে হার্টবিটের শব্দের সাথে মুখে মিশে আছে অনেকটা ভয়ের ছাপও। আরোহী কোথায় যেন শুনেছিল মানুষ তার পছন্দের জিনিসকে চাইলেও মন থেকে অবহেলা করতে পারে না। তার এই সাজও তো সবটাই রাজের পছন্দ মতোই। নিশ্চয়ই আজকে চাইলেও তাকে অবহেলা করতে পারবে না রাজ। একটা মানুষকে আর কতভাবে নিজের অনুভূতিগুলো বোঝালে সে বুঝবে। প্রতিদিনের মতো আজও চুপচাপ গিয়ে নিজের আসনে আসলো রাজ। আরোহীর এমন অবস্থা দেখেও সেদিকে তেমন একটা গুরুত্ব দিল না সে। রাজের কোনো মনোভাব না বুঝে এবার আরোহী নিজ থেকেই বলে, আমাকে কেমন লাগছে স্যার? রাজ বই হাতে নেওয়ার ব্যস্ত থেকে বলে, ভালো। আরোহীর হাসি মুখটা কিছুটা কুঁচকে গেল। কিছুটা বিষণ্ণতা মিশ্রিত চেহারায় বলে, না দেখে কিভাবে বুঝলেন সুন্দর? নাকি শুধু মন রক্ষার্থে বললেন? আমাকে কি খুব খারাপ লাগছে যে ভালো মতো তাকাচ্ছেন না? রাজ এবার বরাবর আরোহীর চোখের দিকে চেয়ে কিছুটা বিরক্তি নিয়ে বলে, এখানে কি তোমার দিকে তাকিয়ে থাকতে এসেছি নাকি তোমায় পড়াতে এসেছি? আর তুমি কি পড়তে বসছো নাকি নিজের সৌন্দর্য দেখাতে বসছো? আরোহীর মনটা আরো বিষণ্ণ হয়ে গেল। রাজকে এভাবে চোখের দিকে চেয়ে থাকতে দেখে সে মাথা নিচু করে নিয়ে নরম স্বরে বলে, এভাবে রাগী দৃষ্টিতে চোখের দিকে তাকিয়ে থাকবেন না, আমার কেমন যেন লাগে। আর আপনার পছন্দকে আমি সবসময় প্রাধান্য দেই, শুধু আপনার মুখে একটু হাসি দেখার জন্য। এমন গম্ভীরতা আপনাকে একদম ভালো লাগে না। রাজ এবার কিছুটা স্বাভাবিকভাবে তাকিয়ে বলে, তোমাকে একদিন নিষেধ করেছি না আমার সামনে কখনো সাজুগুজু করে আসবে না? আরোহী এখনো মাথা নিচু অবস্থায় বলে, ভেবেছিলাম আপনি খুশি হবেন, আর আপনাকে হাসি খুশি দেখতে আমার খুব ভালো লাগে। রাজ কিছুক্ষণ চুপ থেকে বলে, তোমাকে হাজার বলেও কোনো লাভ হবে না দেখছি। কয়েকটা কথা বলবো, কান খুলে শুনবে আর চটপট উত্তর দিবে। আরোহী মাথা এক কাজ করে বলে, আচ্ছা। রাজ খুব শান্তভাবে বলে, তুমি কি আমাকে কিছু বলতে চাও? আরোহী কিছুক্ষণ চুপ থেকে উপরে নিচে হ্যাঁ সূচক সম্মতি জানায়। আবার কিছুক্ষণ চুপ থেকে রাজকে শান্ত দেখে বলে, ভালোবাসি আপনাকে। রাজ হয়তো আগে থেকে জানতো আরোহী এমন কিছুই বলবে, তাই কিছুটা স্বাভাবিকভাবে বলে, ভালোবাসার মানে বুঝো? আরোহী কিছুক্ষণ চুপ থেকে এখনো মাথা নিচু করে রাখা অবস্থায় বলে, ভালোবাসার মানে বুঝি কিনা জানি না, তবে আমি ভালোবাসি। আপনার সাথে সারাটা জীবন একসাথে পার করে দিতে চাই, একে অপরের ছায়া হয়ে থাকতে চাই সব সময়। এর চেয়ে বেশি কিছুও যদি ভালোবাসার ভেতরে পড়ে তাহলে সেটা আমি বুঝতেও চাই না। আমি যতটুকু বুঝি আপনার সাথে একটি জীবন পার করার জন্য আমার ততটুকুই যথেষ্ট, বেশি কিছু চাই না, শুধু আপনি পাশে থাকলেই হবে। আরোহীর কথা শুনে কিছুক্ষণ তার দিকে চেয়ে রইল রাজ। কিছুক্ষণে নীরবতা ভেঙে রাজ আবার বলে ওঠে, আমাকে ভালোবেসে জীবনে কি পাবে? সাধারণ জীবন আমার। তোমার এই বিলাসবহুল জীবন ছেড়ে সাধারণ জীবনে নিজেকে মানিয়ে নিতে পারবে? ওভাবে সুখী হতে পারবে? আরোহী সময় না নিয়ে ঝটপট বলে দেয়, আমার বাবা মায়ের জীবনও তো অসাধারণ, কোনো কিছুর অভাব নেই তাদের, তবুও তো তারা সুখী না। তাহলে আপনিই বলুন, শুধু বিলাসবহুল জীবনে কি সুখ থাকে? তাহলে আমার মায়ের চোখে কেন আমি পানি দেখতে পাই? জীবনের সুখে থাকার জন্য বেশি কিছু লাগে না, বিশ্বস্ত দুটো হাত হলে কোনো না কোনো ভাবে সারা জীবন পার করে দেওয়া যায়। আর আমি চাই শুধু তেমনই একজন বিশ্বস্ত মানুষ, যে আমায় নিজের সবটুকু ভালোবাসা দিয়ে আগলে রাখবে। শুধু অসাধারণ জীবনেই যদি সুখ থাকতো তাহলে আমাদের ফ্যামিলিও অনেক হ্যাপি থাকতো। রাজ এবার নিজের মাঝেই কনফিউশনে পড়ে গেল। আরোহী কি আবেগে এইসব বলছে? তার কথাবার্তায় তো শুধু আবেগ মিশে নেই, চোখে মুখে ভালোবাসার ছাপও স্পষ্ট। এর মাঝে কাজের মেয়েটা নাস্তা নিয়ে রুমে হাজির হলো। ট্রে রেখে চলে যাওয়ার মুহূর্তে রাজ তাকে ডেকে বলে, ম্যাডামের মানে আরোহীর মায়ের সাথে দেখা করতে চাই ইমার্জেন্সি। মেয়েটা কিছুক্ষণ গম্ভীরভাবে আরোহীর দিকে তাকালো। হুট করে এত সাজ, আবার এভাবে মাথা নিচু করে বসে থাকা, টিচার আবার ম্যাডামের সাথে দেখা করতে চাইছে। গম্ভীরতা ভেঙে মেয়েটা বলে, স্যারের থেকে অনুমতি নিতে হবে। রাজ বলে, অনুমতি নেওয়ার কি আছে? বেশি না, জাস্ট 2 মিনিট কথা বলেই বেরিয়ে যাব। মেয়েটা আবার কিছুক্ষণ নিশ্চুপ থেকে বলে, আচ্ছা আমার সাথে চলুন, তবে বেশি সময় নেবেন না। আরোহীর মায়ের সাথে রাজের কথা বলার মুহূর্তটায় পুরোটাই সময় কাজের মেয়েটা তাদের পাশে দাঁড়িয়ে আছে। আরোহী দরজার ওপাশে দাঁড়িয়ে আছে রাজ কেন তার মায়ের সাথে কথা বলতে এসেছে তা জানার জন্য। বুকের ভেতর হার্ট ধুকধুক করে বিট হচ্ছে তার। রাজ খুব শান্তভাবেই কথাগুলো বলল যে সে কালকে থেকে আর আরোহীকে পড়াতে আসতে পারবে না, কারণ সে পড়াতে আসলে আরোহীর পড়ায় মন বসবে না। সে নিজের মাঝে নিজের আবেগকে প্রশ্রয় দিয়ে ফেলেছে। সারাক্ষণ এসব নিয়ে পড়ে থাকলে পড়াশোনার অবনতি ছাড়া কিছুই হবে না তার। এটা বয়সের দোষ। প্রথম কয়েকদিন খারাপ লাগলেও এরপর মায়া কেটে যাবে। রাজ চলে যাওয়ার পর থেকে চুপচাপ নিজের রুমে এসে বসে রইল আরোহী। অনুভূতিগুলো খুব বেশি বাজে মনে হচ্ছে এই মুহূর্তে। কান্নাগুলো যেন গলায় আটকে যাচ্ছে বারবার। হয়তো হুট করে ঘটে যাওয়া এই সিচুয়েশনের জন্য সে একটুও প্রস্তুত ছিল না। নীল শাড়ি পরা নিজের সাজ, হাতে নীল কাচের চুড়িগুলোর দিকে তাকালো সে। হাত নাড়ালেই ঝুমঝুম শব্দ করে উঠছে।
কিছুক্ষণ হাত দুটোর দিকে তাকিয়ে থেকে চুড়িগুলো খুলে ফ্লোরে ছুড়ে দিল সে। এতক্ষণ আটকে রাখা অনুভূতিটা এবার আর আটকে রইল না। শরীর কাঁপিয়ে হু হু করে কেঁদে উঠে সে। এদিকে কাজের মেয়েটা ফোন নিয়ে একপাশে গিয়ে শামীমের নাম্বারে ফোন দেয়, যার সাথে আরোহীর বিয়ে ঠিক করা। ওপাশ থেকে রিসিভ করতেই সে উত্তেজনা নিয়ে বলে, আরোহী আপা আজ তার টিউশন টিচারকে মনে হয় প্রপোজ করেছে, তাই সে আজ টিউশনে ছেড়ে দিয়ে চলে গেছে। কথাটা শুনে ওপাশ থেকে সামির বলে ওঠে, তুমি কি শিওর হয়ে বলছো? কাজের মেয়েটা তৎক্ষণাৎ বলে ওঠে, জি ভাইজান। হনহন করে রাজের রুমে প্রবেশ করলো রাজ। আজ মনটা বড্ড ফুরফুরে তার, কারণ নীরা নামক ঝামেলাটা মাথার উপর থেকে বিদায় দিয়েছে। নীরার বয়ফ্রেন্ড রাহাদের সাথে কথা হয় রাজের। প্রথমে মানতে না চাইলেও পরে নিজে থেকেই নীরাকে নিয়ে গেল সে। রাজ এটাও বলে রেখেছে আজকের পর থেকে নীরার কোনো সমস্যা বা ক্ষতি হলে সব দায়ভার তাকেই দিতে হবে। সব প্রমাণই আছে তাদের। রাহাতের ফ্যামিলির সাথেও কথা হয়েছে, 2 দিনের ভেতর বিয়ের ব্যবস্থা করবে তারা। এবার নীরার জীবনের কিছুটা সুখ ধরা দিলে তো ভালোই, আর কষ্ট থাকলেও সবই তার কর্মের ফল হিসেবে থাকবে। ফুরফুরে মন নিয়ে রাজের পাশে বসলো নিবিড়। রাজকে বিষণ্ণ দেখে প্রশ্ন করে, মুখটা এমন বাংলার 5-এর মতো করে রেখেছো কেন? রাজ বিষণ্ণতা নিয়ে কিছুক্ষণ চুপ থেকে বলে, টিউশনিটা ছেড়ে দিয়েছি, চাইনি, বাধ্য হয়েই এমনটা করেছি। চাই না আরোহীর কোনো সমস্যা হোক, হয়তো কয়েকদিন কষ্ট পাবে, এরপর সব কষ্ট দূর করে দিবে। তবুও ওর জন্য খারাপ লাগছে খুব। নিবিড় কিছুটা সিরিয়াস ভাব নিয়ে বলে, একটা জিনিস আমি বুঝলাম না, তোমার এত কিছু দেখলাম, তবুও কেন তুমি সামান্য টিউশনির ভান করে ব্যাচেলর বাসায় আছো? চাইলে তো কত ভালোভাবেই থাকতে পারো। রাজ একটু মুচকি হেসে বলে, বলেছি না সময় হলে একদিন সব জানতে পারবে, এখন না। নিবিড়ের কথা না বাড়িয়ে বলে, তুমিও কি ওই মেয়েটার প্রেমে পড়েছো? রাজ আর কিছু বলল না, হাসতে হাসতে প্রশ্নটাকে উড়িয়ে দিল। রুশান সুস্থ হওয়ার পর আবার পূর্বের মতো কাজ করে চলেছে। গতকাল রাতেও তার টিম নীলার বেশ কয়েকটা লোককে অস্ত্রসহ আটক করেছে। 2 জন মারাও গেল গতকাল রাতের মিশনে। রুশানকে সেদিন রাতে বাসায় ফিরতে না দেখে নীলাই ধরেই নিয়েছিল আগামীকাল কোনো না কোনো নিউজ তার কানে আসতে চলেছে, তাই দেরি না করে বারবার পিন্টুর নাম্বারে ফোন দিতে থাকে। সবকিছু আজকে রাতের জন্য অফ রাখতে বলে, বাট পিন্টু রিসিভ করেই জানায় সব চালান আটক হয়ে গেছে, সাথে কয়েকজন লোকও। ফোনটা মুঠো করে ধরে কিছুটা রাগ নিয়ন্ত্রণ করায় ব্যস্ত হলো নিলয়। এবার মনে হয় কিছু একটা করতেই হবে, এভাবে ইমোশন নিয়ে চুপচাপ বসে থাকলে চলবে না। এক্সামের বেশ কয়েকদিন পার হয়ে যাওয়ায় রাইসার বান্ধবীরা মিলে প্ল্যান করলো বিকেলে সবাই একসাথে সময় কাটানোর। অনেক কষ্টে বাসা থেকে অনুমতি পেয়ে বান্ধবীদের সাথে গেল রাইসা। সব মিলিয়ে বিকেলটা ভালোই কেটেছে আজ। সন্ধ্যা হলে বাসার উদ্দেশ্যে চলে যায় সব বান্ধবীরা। রাইসা বান্ধবীর থেকে বিদায় নিয়ে একটা রিক্সা ডাক দিল। রিক্সা আসার আগেই একটা কালো শাড়ি এসে দাঁড়ালো তার সামনে। কিছু বুঝে ওঠার আগেই রাইসাকে গাড়িতে তুলে উধাও হয়ে গেল তারা। মুখবাঁধা অবস্থায় ড্রাইভিং করছে নিলয়। পেছনে অন্য আরেকজন রাইসার মাথায় একটা পিস্তল ঠেকিয়ে রেখেছে। রাইসা চিৎকার করলে নিলয় বলে, লাভ নেই, চিৎকারের শব্দ গাড়ির বাইরে কেউ শুনবে না। গাড়িতে এসি থাকলেও বিন্দু বিন্দু ঘামে থরথর করে কাঁপছে রাইসা। কাঁপা কাঁপা স্বরে বলে, আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? কারা আপনারা? কি চান আপনার? নিলয় ড্রাইভিং করতে করতে বলে, তোকে এখন আমরা রেপ করব, এরপর কেটে ডাস্টবিনের সামনে ফেলে দিয়ে যাব, কেউ বুঝতেও পারবে না। তা যদি না চাস তাহলে রুশানকে ফোন দিয়ে বলবি আজকের মাঝেই নিজের চাকরি থেকে রিজাইন নিতে, যদি তোকে সুস্থভাবে দেখতে চায়। রাইসা চোখ দুটো বড় বড় করে তাকিয়ে আছে তাদের দিকে। নিলয়ের মুখ বাধা অবস্থায় থাকায় নিলয়কে চিনতে পারছে না সে। রাইসার পাশে থাকা ছেলেটা রাইসার ফোন নিয়ে রুশানের নাম্বারে ফোন দেয়। ওপাশ থেকে রুশান রিসিভ করলেই রাইসার কান্না শুনতে পায় সে। উত্তেজিত হয়ে বারবার ওপাশ থেকে একের পর এক প্রশ্ন করছে রুশান। আর ছেলেটা একটা ভিলেন হাসি দিয়ে বাজেভাবে রাইসার গাল স্পর্শ করতেই খুব জোরে চিৎকার করে উঠে রাইসা। ফোনের যে চিৎকার রুশানের কান ভেদ করে ভেতরটাও চুরমার করে দিচ্ছে। রুশানকে না ছুলো, না ধরলো, না মারলো, তবুও একেবারে ভেতরটায় আঘাত করলো তারা।